শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমি শাওলি। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা। আজ শোনাব চতুর্থ ও শেষ পর্ব। এই সময় রবীন্দ্রনাথ একের পর এক পেরিয়ে যাচ্ছেন শিলাইদহ, বোম্বে, বিলেত, পড়ছেন বঙ্গদর্শনে বিষবৃক্ষ। এদিকে শুনেছেন তাঁর লেখা নাকি বিহারীলালের মতো হচ্ছে না। সমালোচকের মন পাবার জন্য চেষ্টার কোনো ত্রুটিও রাখলেন না, কিন্তু মাঝখান থেকে ফাঁকি পড়ে গেল তার জমিদার হওয়া বা ব্যারিস্টার হওয়াতে। তাহলে কি পেলেন? তার মূল্য কিছু কম নয়। নিজের নামের অর্থ খুঁজে নিয়ে এলেন রবীন্দ্রনাথ। আর তারপর চলুন তবে রবি থেকে রবীন্দ্রনাথ হয়ে ওঠার সে পথের গল্পই জেনে নেওয়া যাক। জ্যোতিদাদার কথা যখন উঠে পড়েছে, তখন তাকে ভালো করে চিনিয়ে দিতে আরও কিছু বলার দরকার হবে। শুরু করতে হবে আরও একটু আগেকার দিনে। জমিদারির কাজ দেখতে প্রায় তাকে যেতে হতো শিলাইদহে। একবার যখন সেই দরকারে বেরিয়েছিলেন, আমাকেও নিয়েছিলেন সঙ্গে। তখনকার পক্ষে এটা ছিল বেদস্তুর, অর্থাৎ যাকে লোকে বলতে পারত বাড়াবাড়ি হচ্ছে। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন ঘর থেকে এই বাইরে চলাচল এ একটা চলতি ক্লাসের মতো। তিনি বুঝে নিয়েছিলেন আমার ছিল আকাশে বাতাসে চড়ে বেড়ানো মন, সেখান থেকে আমি খোরাক পাই আপনা হতেই। তার কিছুকাল পরে জীবনটা যখন আরও উপরের ক্লাসে উঠেছিল, আমি মানুষ হচ্ছিলুম এই শিলাইদহে। পুরনো নীলকুঠি তখনও খাড়া ছিল, পদ্মা ছিল দূরে, নিচের তলায় কাছারি, উপরের তলায় আমাদের থাকবার জায়গা। সামনে খুব মস্ত একটা ছাদ, ছাদের বাইরে বড় বড় ঝাউ গাছ। এরা একদিন নীলকর সাহেবের ব্যবসার সঙ্গে বেড়ে উঠেছিল। আজ কুঠিয়াল সাহেবের দাবরাব একেবারে থমথম করছে। কোথায় নীলকুঠির জমের দুধ সেই দেওয়ান, কোথায় লাঠি কাঁধে কোমর বাঁধা পেয়াদার দল, কোথায় লম্বা টেবিল পাতা খানার ঘর, যেখানে ঘোড়ায় চড়ে সদর থেকে সাহেবরা এসে রাতকে দিন করে দিত। ভোজের সঙ্গে চলত জুড়ি নৃত্যের ঘূর্ণি পাক, রক্তে ফুটতে থাকত শ্যাম্পেনের নেশা। হতভাগা রায়তদের দোহাই পাড়া কান্না উপরওয়ালাদের কানই পৌঁছত না। সদর জেলখানা পর্যন্ত তাদের শাসনের পথ লম্বা হয়ে চলত। সেদিনকার আর যা কিছু সব মিথ্যে হয়ে গেছে, কেবল সত্য হয়ে আছে দুই সাহেবের দুটি গুড়। লম্বা লম্বা ঝাউ গাছগুলি দোলাদুলি করে বাতাসে। আর সেদিনকার রায়তদের নাতি নাতনিরা কখনো কখনো দুপুর রাত্রে দেখতে পায় সাহেবের ভূত বেড়াচ্ছে কুঠিবাড়ির পোড়ো বাগানে। একলা থাকার মন নিয়ে আছি। ছোট একটি কোণের ঘর, যত বড় ঢালা ছাদ তত বড় ফলাও আমার ছুটি। অজানা ভিন দেশের ছুটি। পুরনো দিঘির কালো জলের মতো তার থই পাওয়া যায় না। বউ কথা কও ডাকছে তো ডাকছেই, পুরো ভাবনা ভাবছি তো ভাবছি। এই সঙ্গে সঙ্গে আমার খাতা ভরে উঠতে আরম্ভ করেছে পদ্যে। সেগুলো যেন ঝরে পড়বার মুখে মাঘের প্রথম ফলনের আমের বোল। ঝরেও গেছে। তখনকার দিনে অল্প বয়সের ছেলে, বিশেষত মেয়ে, যদি অক্ষর গুণে দুছত্র পদ্য লিখত, তাহলে দেশের সমজদাররা ভাবত এমন যেন আর হয় না, কখনো হবে না। সেসব মেয়ে কবিদের নাম দেখেছি, কাগজে তাদের লেখাও বেরিয়েছে। তারপরে সেই অতি সাবধানে 14 অক্ষর বাঁচিয়ে লেখা ভালো ভালো কথা আর কাঁচা কাঁচা মিল যেই গেল মিলিয়ে, অমনি তাদের সেই নাম মোছা পটে আজকালকার মেয়েদের সারি সারি নাম উঠছে ফুটে। ছেলেদের সাহস মেয়েদের চেয়ে অনেক কম, লজ্জা অনেক বেশি। সেদিন ছোট বয়সের ছেলে কবি কবিতা লিখেছে মনে পড়ে না, এক আমি ছাড়া। আমার চেয়ে বড় বয়সের এক ভাগ্নে একদিন বাতলিয়ে দিলেন 14 অক্ষরের ছাঁচে কথা ঢাললে সেটা জমে ওঠে পদ্যে। স্বয়ং দেখলুম এই জাদুবিদদের ব্যাপার। আর হাতে হাতে সেই 14 অক্ষরের ছাঁদে পদ্মও ফুটল। এমনকি তার উপরে ভ্রমরও বসবার জায়গা পেল। কবিদের সঙ্গে আমার তফাৎ গেল ঘুচে। সেই অবধি এই তফাৎ ঘুচিয়েই চলেছি। মনে আছে ছাত্রবৃত্তির নিচের ক্লাসে যখন পড়ি,
সুপারিনটেন্ডেন্ট গোবিন্দবাবু গুজব শুনলেন যে আমি কবিতা লিখি। আমাকে ফরমাশ করলেন লিখতে। ভাবলেন নর্মাল স্কুলের নাম উঠবে জল জ্বলিয়ে। লিখতে হলো, শোনাতেও হলো ক্লাসের ছেলেদের। শুনতে হলো যে এ লেখাটা নিশ্চয়ই চুরি। নিন্দুকরা জানতে পারেনি। তারপরে যখন শেয়ানা হয়েছি তখন ভাব চুরিতে হাত পাকিয়েছি। কিন্তু এ চোরাই মালগুলো দামি জিনিস। মনে পড়ে পয়ারে ত্রিপদীতে মিলিয়ে একবার একটা কবিতা বানিয়েছিলুম। তাতে এই দুঃখ জানিয়েছিলুম যে সাঁতার দিয়ে পদ্ম তুলতে গিয়ে নিজের হাতের ঢেউয়ে পদ্মটা সরে সরে যায়, তাকে ধরা যায় না। অক্ষয়বাবু তার আত্মীয়দের বাড়িতে নিয়ে গিয়ে এই কবিতা শুনিয়ে বেড়ালেন। আত্মীয়রা বললেন ছেলেটির লেখবার হাত আছে। বউ ঠাকুরানের ব্যবহার ছিল উল্টো। কোনো কালে আমি যে লিখিয়ে হব এ তিনি কিছুতেই মানতেন না। কেবলই খোঁটা দিয়ে বলতেন কোনো কালে বিহারী চক্রবর্তীর মতো লিখতে পারবো না। আমি মনমরা হয়ে ভাবদম তার চেয়ে অনেক নিচের ধাপের মার্কা যদি মিলত, তাহলে মেয়েদের সাজ নিয়ে তার খুদে দেওর কবির অপছন্দ অমন করে উড়িয়ে দিতে তার বাধ্য। জ্যোতিদাদা ঘোড়ায় চড়তে ভালোবাসতেন। বউ ঠাকুরুনকেও ঘোড়ায় চড়িয়ে চিতপুরের রাস্তা দিয়ে ইডেন গার্ডেনে বেড়াতে যেতেন। এমন ঘটনাও সেদিন ঘটেছিল। শিলাইদহে আমাকে দিলেন এক টাট্টু ঘোড়া। সেজন্যটা কম দৌড়বাজ ছিল না। আমাকে পাঠিয়ে দিলেন রথতলার মাঠে ঘোড়া দৌড় করিয়ে আনতে। সেই এবড়ো খেবড়ো মাঠে পড়ি পড়ি করতে করতে ঘোড়া ছুটিয়ে আনতুম। আমি পড়ব না, তার মনে এই জোর ছিল বলেই আমি পড়িনি। কিছুকাল পরে কলকাতার রাস্তাতেও আমাকে ঘোড়ায় চড়িয়েছিলেন। সে টাট্টু নয়, বেশ মেজাজি ঘোড়া। একদিন সে আমাকে পিঠে নিয়ে দেউরির ভিতর দিয়ে সোজা ছুটে গিয়েছিল উঠোনে, যেখানে সে দানা খেত। পরদিন থেকে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। বন্দুক ছোড়া জ্যোতিদাদা কষ্ট করেছিলেন, সে কথা পূর্বেই জানিয়েছি। বাঘ শিকারের ইচ্ছা ছিল তার মনে। বিশ্বনাথ শিকারী একদিন খবর দিল শিলাইদহের জঙ্গলে বাঘ এসেছে। তখনই বন্দুক বাগিয়ে তিনি তৈরি হলেন। আশ্চর্যের কথা, এই আমাকেও নিলেন সঙ্গে। একটা মুশকিল কিছু ঘটতে পারে এ যেন তার ভাবনার মধ্যেই ছিল না। ওস্তাদ শিকারী ছিল বটে বিশ্বনাথ। সে জানত মাচানের উপর থেকে শিকার করাটা মরদের কাজ নয়। বাঘকে সামনে ডাক দিয়ে লাগাতো গুলি। একবারও ফসকায়নি তার তাক। ঘন জঙ্গল, সেরকম জঙ্গলের ছায়াতে আলোতে বাঘ চোখেই পড়তে চায় না। একটা মোটা বাঁশ গাছের গায়ে কঞ্চি কেটে কেটে মইয়ের মতো বানানো হয়েছে। জ্যোতিদাদা উঠলেন বন্দুক হাতে। আমার পায়ে জুতোও নেই। বাঘটা তাড়া করলে তাকে যে জুতো পেটা করব তারও উপায় ছিল না। বিশ্বনাথ ইশারা করলে জ্যোতিদাদা অনেকক্ষণ দেখতেই পান না। তাকিয়ে তাকিয়ে শেষকালে ঝোপের মধ্যে বাঘের গায়ের একটা দাগ তাঁর চশমা পরা চোখে পড়ল। মারলেন গুলি। তৈবাত লাগলো সেটা তার শির দাঁড়ায়। সে আর উঠতে পারল না। কাঠ কুঠো যা সামনে পায় কামড়ে ধরে লেজ আছড়ে ভীষণ গর্জাতে লাগলো। ভেবে দেখলে মনে সন্দেহ লাগে, অতক্ষণ ধরে বাঘটা মরবার জন্যে সবুর করেছিল। সেটা ওদের মেজাজে নেই বলেই জানি। তাকে আগের রাত্রে তার খাবার সঙ্গে ফিকির করে আফিম লাগায়নি তো? এত ঘুম কেন? আরও একবার বাঘ এসেছিল শিলাইদহের জঙ্গলে। আমরা দুই ভাই যাত্রা করলুম তার খোঁজে হাতির পিঠে চড়ে। আখের ক্ষেত থেকে পটপট করে আখ উপড়িয়ে চিবোতে চিবোতে পিঠে ভূমিকম্প লাগিয়ে চলল হাতি, ভারী কি চালে। সামনে এসে পড়ল বন। হাঁটু দিয়ে চেপে সুর দিয়ে টেনে গাছগুলোকে বেড়ে ফেলতে লাগলো মাটিতে। তার আগেই বিশ্বনাথের ভাই চামড়ুর কাছে গল্প শুনেছিলুম। সর্বনেশে ব্যাপার হয় বাঘ যখন লাফ দিয়ে হাতির পিঠে চড়ে থাবা বসিয়ে ধরে, তখন হাতি গাঁ গাঁ শব্দে ছুটতে থাকে বন জঙ্গলের ভিতর দিয়ে। পিঠে যারা থাকে গুঁড়ির ধাক্কায় তাদের হাত পা মাথার হিসেব পাওয়া যায় না। সেদিন হাতির উপর চড়ে বসে শেষ পর্যন্ত মনের মধ্যে ছিল ওই হাড়গোড় ভাঙার ছবিটা। ভয় করাটা চেপে রাখলুম লজ্জায়। বেপরোয়া ভাব দেখিয়ে চাইতে লাগলুম এদিকে ওদিকে, যেন বাঘটাকে একবার দেখতে পেলেই হয়।
ঢুকে পড়ল হাতি ঘন জঙ্গলের মধ্যে। এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। মাহুত তাকে চেতিয়ে তোলবার চেষ্টাও করল না। দুই শিকারী প্রাণীর মধ্যে বাঘের পরেই তার বিশ্বাস ছিল বেশি। জ্যোতিদাদা বাঘটাকে ঘায়েল করে মরিয়া করে তুলবেন, নিশ্চয়ই এটাই ছিল তার সবচেয়ে ভাবনার কথা। হঠাৎ বাঘটা ঝোপের ভিতর থেকে দিল এক লাফ, যেন মেঘের ভিতর থেকে বেরিয়ে পড়ল একটা বজ্রওয়ালা ঝড়ের ঝাপটা। আমাদের বিড়াল কুকুর শিয়াল দেখা নজর, এই যে ঘাড়ে গর্তানে একটা এক রাশ মুরদ, অথচ তার ভার নেই যেন। খোলা মাঠের ভিতর দিয়ে দুপুরবেলার রৌদ্রে চলল সে দৌড়ে। কি সুন্দর সহজ চলনের বেগ! মাঠে ফসল ছিল না, ছুটন্ত বাঘকে ভরপুর করে দেখবার জায়গা এই বটে, সেই রৌদ্র ঢালা হলদে রঙের প্রকাণ্ড মাঠ। আর একটা কথা বাকি আছে, শুনতে মজা লাগতে পারে। শিলাইদহে মালি ফুল তুলে এনে ফুলদানিতে সাজিয়ে দিত। আমার মাথায় খেয়াল গেল ফুলের রঙিন রস দিয়ে কবিতা লিখতে। টিপে টিপে যে রসটুকু পাওয়া যায় সে কলমের মুখে উঠতেই চায় না। ভাবতে লাগলুম একটা কল তৈরি করা চাই। ছেঁদাওয়ালা একটা কাঠের বাটি আর তার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে চালাবার মতো একটা হামানদিস্তের নোড়া হলেই চলবে। সেটা ঘোরানো যাবে দড়িতে বাঁধা একটা চাকায়। জ্যোতিদাদাকে দরবার জানালুম। হয়তো মনে মনে তিনি হাসলেন, বাইরে সেটা ধরা পড়ল না। হুকুম করলেন, ছুতোর এলো কাঠকোট নিয়ে। কল তৈরি হলো। ফুলে ভরা কাঠের বাটিতে দড়িতে বাঁধা নোড়া যতই ঘোরাতে থাকি ফুল পিষে কাদা হয়ে যায়, রস বেরোয় না। জ্যোতিদাদা দেখলেন ফুলের রস আর কলের চাপে ছন্দ মিলল না, তবু আমার মুখের উপর হেসে উঠলেন না। জীবনে এই একবার ইঞ্জিনিয়ারিং করতে নেবেছিলুম। যে যা নয় নিজেকে তাই যখন কেউ ভাবে, তার মাথা হেঁট করে দেবার এক দেবতা তৈরি থাকেন। শাস্ত্রে এমন কথা আছে। সেই দেবতা সেদিন আমার ইঞ্জিনিয়ারির দিকে কটাক্ষ করেছিলেন। তারপর থেকে যন্ত্রে হাত লাগানো আমার বন্ধ, এমনকি সেতারে এসরাজেও তার চড়াইনি। জীবন স্মৃতিতে লিখেছি, ফ্লটিলা কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নদীতে স্বদেশি জাহাজ চালাতে গিয়ে কি করে জ্যোতিদাদা নিজেকে ফতুর করে দিলেন। বউ ঠাকুরানীর মৃত্যু হয়েছে তার আগেই। জ্যোতিদাদা তাঁর তেতালার বাসা ভেঙে চলে গেলেন। শেষকালে বাড়ি বানালেন রাঁচির এক পাহাড়ের উপর। এইবার তেতালা ঘরের আর এক পালা আরম্ভ হলো আমার সংসার নিয়ে। একদিন গোলাবাড়ি, পালকি আর তেতালার ছাদের খালি ঘরে আমার ছিল যেন বেদের বাসা, কখনো এখানে কখনো ওখানে। বউ ঠাকুরুন এলেন, ছাদের ঘরে বাগান দেখা দিল, উপরের ঘরে এলো পিয়ানো, নতুন নতুন সুরের ফোয়ারা ছুটল। পূর্ব দিকের চিলেকোঠার ছায়ায় জ্যোতিদাদার কফি খাওয়ার সরঞ্জাম হতো সকালে। সেই সময় পড়ে শোনাতেন তার কোনো একটা নতুন নাটকের প্রথম খসড়া। তার মধ্যে কখনো কখনো কিছু জুড়ে দেবার জন্যে আমারও ডাক পড়ত আমার অত্যন্ত কাঁচা হাতের লাইনের জন্য। ক্রমে রোদ এগিয়ে আসতো, কাকগুলো ডাকাডাকি করত উপরের ছাদে বসে রুটির টুকরোর পরে লক্ষ্য করে। 10টা বাজলে ছায়া যেত ক্ষয়ে, ছাদটা উঠত তেতে। দুপুরবেলায় জ্যোতিদাদা যেতেন নিচের তলায় কাছারিতে। বউ ঠাকুরুন ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রূপোর রেকাবিতে সাজিয়ে দিতেন। নিজের হাতের মিষ্টান্ন কিছু কিছু থাকতো তার সঙ্গে, আর তার উপরে ছড়ানো হতো গোলাপের পাপড়ি। গেলাসে থাকতো ডাবের জল কিংবা ফলের রস কিংবা কচি তালশাঁস বরফে ঠান্ডা করা। সমস্তটার উপর একটা ফুলকাটা রেশমের রুমাল ঢেকে মোরাদাবাদী খুঞ্চেতে করে জলখাবার বেলা 1টা-2টোর সময় রওনা করে দিতেন কাছারিতে। তখন বঙ্গদর্শনের ধুম লেগেছে। সূর্যমুখী আর কুন্দনন্দিনী আপন লোকের মতো আনাগোনা করছে ঘরে ঘরে। কি হলো, কি হবে, দেশ শুদ্ধ সবার এই ভাবনা। বঙ্গদর্শন এলে পাড়ায় দুপুরবেলায় কারো ঘুম থাকতো না। আমার সুবিধে ছিল, কাড়াকাড়ি করবার দরকার হতো না, কেননা আমার একটা গুণ ছিল, আমি ভালো পড়ে শোনাতে পারতুম। আপন মনে পড়ার চেয়ে আমার পড়া শুনতে বউ ঠাকুরুন ভালোবাসতেন। তখন বিজলি পাখা ছিল না,
পড়তে পড়তে বউ ঠাকুরুনের হাত পাখার হাওয়ার একটা ভাগ আমি আদায় করে নিতুম। মাঝে মাঝে জ্যোতি দাদা যেতেন হাওয়া বদল করতে গঙ্গার ধারের বাগানে। বিলিতি সওদাগরির ছোঁয়া লেগে গঙ্গার ধার তখনও জাত খোয়ায়নি, মুষড়ে যায়নি তার দুই ধারে পাখির বাসা। আকাশের আলোয় লোহার কলের সুরগুলো পুষে দেয়নি কালো নিঃশ্বাস। গঙ্গার ধারের প্রথম যে বাসা আমার মনে পড়ে, ছোট সে দোতলা বাড়ি। নতুন বর্ষা নেমেছে, মেঘের ছায়া ভেসে চলেছে স্রোতের উপর ঢেউ খেলিয়ে। মেঘের ছায়া কালো হয়ে ঘনিয়ে রয়েছে ওপারে বনের মাথায়। অনেকবার এই রকম দিনে নিজে গান তৈরি করেছি, সেদিন তা হলো না। বিদ্যাপতির পদটি জেগে উঠল আমার মনে, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। নিজের সুর দিয়ে ঢালাই করে রাগিনীর ছাপ মেরে তাকে নিজের করে নিলুম। গঙ্গার ধারে সেই সুর দিয়ে মিনে করা বাদল দিন আজও রয়ে গেছে আমার বর্ষাকানের সিন্দুকটাতে। মনে পড়ে থেকে থেকে বাতাসের ঝাপটা লাগছে গাছগুলোর মাথার উপর, ঝুটোপুটি বেঁধে গেছে ডালে পালায়। ডিঙি নৌকাগুলো সাদা পাল তুলে হাওয়ার মুখে ঝুঁকে পড়ে ছুটেছে, ঢেউগুলো ঝাঁপ দিয়ে দিয়ে ঝপ ঝপ শব্দে পড়ছে ঘাটের উপর। বউ ঠাকুরুন ফিরে এলেন, গান শোনালুম তাকে। ভালো লাগলো বলেননি, চুপ করে শুনলেন। তখন আমার বয়স হবে 16 কি 17। যা তা তর্ক নিয়ে কথা কাটাকাটি তখনও চলে, কিন্তু ঝাঁঝ কমে গিয়েছে। তার কিছুদিন পরে বাসা বদল করা হলো মোরান সাহেবের বাগানে। সেটা রাজবাড়ি বললেই হয়। রঙিন কাঁচের জানলা দেওয়া উঁচু নিচু ঘর, মার্বেল পাথরে বাঁধা মেঝে, ধাপে ধাপে গঙ্গার উপর থেকেই সিঁড়ি উঠেছে লম্বা বারান্দায়। ওইখানে রাত জাগবার ঘোর লাগতো আমার মনে। সেই সাবরমতী নদীর ধারের পায়চারির সঙ্গে এখানকার পায়চারির তাল মেলানো চলত। সে বাগান আজ আর নেই, লোহার দাঁত কড়মড়িয়ে তাকে গিলে ফেলেছে ডান্ডির কারখানা। ওই মোরান বাগানের কথাই মনে পড়ে এক একদিন রান্নার আয়োজন বকুল গাছতলায়। সে রান্নায় মশলা বেশি ছিল না, ছিল হাতের গুণ। মনে পড়ে পৈতের সময় বউ ঠাকুরুন আমাদের 2 ভাইয়ের হবিষ্যান্ন রেঁধে দিতেন, তাতে পড়তো গাওয়া ঘি। ওই 3 দিন তার স্বাদে তার গন্ধে মুগ্ধ করে রেখেছিল লোভীদের। আমার একটা বড় মুশকিল ছিল, শরীরটাকে সহজে রোগে ধরতো না। বাড়ির আর যেসব ছেলে রোগে পড়তে জানতো তারা পেত তাঁর হাতের সেবা। তারা শুধু যে তার সেবা পেত তা নয়, তার সময় জুড়ে বসত। আমার ভাগ যেত কমে। সেদিনকার সেই তেতালার দিন মিলিয়ে গেল তাকে সঙ্গে নিয়ে। তারপরে আমার এলো তেতালার বসতি। আগেকার সঙ্গে এর ঠিক জোর লাগানো চলে না। ঘুরতে ঘুরতে এসে পড়েছি যৌবনের সদর দরজায়। আবার ফিরতে হলো সেই ছেলেবেলার সীমানার দিকে। এবার 16 বছর বয়সের হিসেব দিতে হচ্ছে। তার আরম্ভের মুখেই দেখা দিয়েছে ভারতী। আজকাল দেশে চারদিকেই ফুটে ফুটে উঠছে কাগজ বের করবার টগবগানি। বুঝতে পারি সে নেশার জোর যখন ফিরে তাকাই সেদিনকার খ্যাপামির দিকে। আমার মতো ছেলে, যার না ছিল বিদ্যে না ছিল সাধ্যি, সেও সেই বৈঠকে জায়গা জুড়ে বসল, অথচ সেটা কারো নজরে পড়ল না। এর থেকে জানা যায় চারদিকে ছেলে মানুষই হাওয়ার যেন ঘুর লেগেছিল। দেশে একমাত্র পাকা হাতের কাগজ তখন দেখা দিয়েছিল বঙ্গদর্শন। আমাদের এ ছিল কাঁচা পাকা। বরদাদা যা লিখছেন তা লেখাও যেমন শক্ত, বোঝাও তেমনই। আর তারই মধ্যে আমি লিখে বসলুম এক গল্প। সেটা যে কি বকুনির বিনুনি নিজে তার যাচাই করবার বয়স ছিল না। বুঝে থাকবার চোখ যেন অন্যদেরও তেমন করে খোলেনি। এইখানে বরদাদার কথাটা বলে নেবার সময় এলো। জ্যোতিদাদার আসর ছিল তেতালার ঘরে, আর বরদাদার ছিল আমাদের দক্ষিণের বারান্দায়। এক সময় তিনি ডুবেছিলেন আপন মনে ভারী ভারী তত্ত্বকথা নিয়ে। সে ছিল আমাদের নাগালের বাইরে। যা লিখতেন, যা ভাবতেন, তা শোনাবার লোক ছিল কম। যদি কেউ রাজি হয়ে ধরা দিত, তাকে উনি ছাড়তে চাইতেন না, কিংবা সে ওকে ছাড়ত না।
ওর উপর যা দাবি করত সে কেবল তত্ত্ব কথা শোনা নিয়ে নয়। একটি সঙ্গী বরদাদার জুটেছিলেন, তার নাম জানি নে, তাকে সবাই ডাকত ফিলোজফার বলে। অন্য দাদারা তাঁকে নিয়ে হাসাহাসি করতেন, কেবল তার মাটন চপের ওপর লোভ নিয়ে নয়, দিনের পর দিন তার নানা রকমের জরুরি দরকার নিয়ে। দর্শনশাস্ত্র ছাড়া বরদাদার শখ ছিল গণিতের সমস্যা বানানো। অঙ্কচিহ্নওয়ালা পাতাগুলো দক্ষিণে হাওয়ায় উড়ে বেড়াতো বারান্দাময়। বরদাদা গান গাইতে পারতেন না, বিলিতি বাঁশি বাজাতেন, কিন্তু সে গানের জন্য নয়, অঙ্ক দিয়ে এক এক রাগিনীতে গানের সুর মেপে নেবার জন্যে। তারপরে এক সময় ধরলেন স্বপ্নপ্রয়াণ লিখতে। তার গোড়ায় শুরু হলো ছন্দ বানানো। সংস্কৃত ভাষার ধ্বনিকে বাংলা ভাষার ধ্বনির বাটখারায় ওজন করে করে সাজিয়ে তুলতেন। তার অনেকগুলো রেখেছেন, অনেকগুলি রাখেননি, ছেঁড়া পাতায় ছড়াছড়ি গেছে। তারপরে কাব্য লিখতে লাগলেন। যত লিখে রাখতেন তার চেয়ে ফেলে দিতেন অনেক বেশি। যা লিখতেন তা সহজে পছন্দ হতো না। তার সেই সব ফেলা ছড়া লাইনগুলো কুড়িয়ে রাখবার মতো বুদ্ধি আমাদের ছিল না। যেমন যেমন লিখতেন শুনিয়ে যেতেন, শোনবার লোক জমতো তাঁর চারদিকে। আমরা বাড়ি শুদ্ধ সবাই মেতে গিয়েছিলুম এই কাব্যের রসে। পড়ার মাঝে মাঝে উচ্চ হাসি উঠত উথলিয়ে। তার হাসি ছিল আকাশ ভরা। সেই হাসির ঝোঁকের মাথায় কেউ যদি হাতের কাছে থাকতো, তাকে চাপড়িয়ে অস্থির করে তুলতেন। জোড়াসাঁকোর বাড়ির প্রাণের একটি ঝর্ণা তলা ছিল এই দক্ষিণের বারান্দা। শুকিয়ে গেল এর স্রোত। বরদাদা চলে গেলেন শান্তিনিকেতন আশ্রমে। আমার কেবল মাঝে মাঝে মনে পড়ে ওই বারান্দার সামনেকার বাগানে মন কেমন করা শরতের রোদ্দুর ছড়িয়ে পড়েছে। আমি নতুন গান তৈরি করে গাচ্ছি। আজি শরৎ তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়। আর মনে আসে একটি তপ্ত দিনের ঝাঁঝা দুই প্রহরের গান। হেলা ফেলা সারা বেলা, এ কি খেলা আপন শনে। বরদাদার আরেকটি অভ্যেস ছিল চোখে পড়বার মতো, সে তাঁর সাঁতার কাটা। পুকুরে নেমে কিছু না হবে তো 50 বার এপার ওপার করতেন। পেনেটির বাগানে যখন ছিলেন তখন গঙ্গা পেরিয়ে চলে যেতেন অনেক দূর পর্যন্ত। তার দেখা দেখি সাঁতার আমরাও শিখেছি ছেলেবেলা থেকে। শেখা শুরু করেছিলুম নিজে নিজেই। পায়জামা ভিজিয়ে নিয়ে টেনে টেনে ভরে তুলতুম বাতাসে। জলে নামলেই সেটা কোমরের চারদিকে হাওয়ার কোমরবন্ধের মতো ফুলে উঠত। তারপরে আর ডোববার জো থাকতো না। বড় বয়সে যখন শিলাইদহের চরে থাকতুম তখন একবার সাঁতার দিয়ে পদ্মা পেরিয়েছিলুম। কথাটা শুনতে যতটা তাক লাগানো, আসলে ততটা নয়। মাঝে মাঝে চড়া পড়া সেই পদ্মার টান ছিল না তাকে সমীহ করবার মতো। তবু ডাঙার লোকের কাছে ভয় লাগানো গল্পটা শোনাবার মতো বটে। শুনিয়েওছি অনেকবার। ছেলেবেলায় যখন গিয়েছি ডালহৌসি পাহাড়ে, পিতৃদেব আমাকে একা একা ঘুরে বেড়াতে কখনো মানা করেননি। পায়ে চলা রাস্তায় আমি ফলাওয়ালা লাঠি হাতে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে উঠে যেতুম। তা সকলের চেয়ে মজা ছিল মনে মনে ভয় বানিয়ে তোলা। একদিন ওতরাই পথে যেতে যেতে পা পড়েছিল গাছের তলায় রাশ করা শুকনো পাতার উপর। পা একটু হড়কে যেতেই লাঠি দিয়ে ঠেকিয়ে দিলুম, কিন্তু না ঠেকাতেও তো পারতুম। ঢালু পাহাড়ে গড়াতে গড়াতে অনেক দূর নিচে ঝর্ণার মধ্যে পড়তে কতক্ষণ লাগতো। কি যে হতে পারত সেটা এতখানি করে মার কাছে বলেছি। তাছাড়া ঘন পাইনের বনে বেড়াতে বেড়াতে হঠাৎ ভালুকের সঙ্গে দেখা হলেও হতে পারত। এও একটা শোনাবার মতো জিনিস ছিল বটে। ঘটবার মতো কিছুই ঘটেনি, কাজেই অঘটন সব জমিয়েছিল মনে। আমার সাঁতার দিয়ে পদ্মা পার হওয়ার গল্প এসব গল্পের থেকে খুব বেশি তফাৎ নয়। 17 বছরে পড়লুম যখন, ভারতীয় সম্পাদকী বৈঠক থেকে আমাকে সরে যেতে হলো। এই সময়ে আমার বিলেত যাওয়া ঠিক হয়েছে। আর সেই সঙ্গে পরামর্শ হলো জাহাজে চড়বার আগে মেজদাদার সঙ্গে গিয়ে আমাকে বিলিতি চালচলনের
গোড়াপত্তন করে নিতে হবে। তিনি তখন জজিয়তি করছেন আমেদাবাদে। মেজ বউ ঠাকুরুন আর তাঁর ছেলে মেয়ে আছেন ইংল্যান্ডে। ফার্লো নিয়ে মেজদাদা তাঁদের সঙ্গে যোগ দেবেন এই অপেক্ষায়। শিকড় শুদ্ধ আমাকে উপড়িয়ে নিয়ে আসা হলো এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে। নতুন আবহাওয়ার সঙ্গে বোঝাপড়া শুরু হলো। গোড়াতে সবটাতেই খটকা দিতে লাগলো লজ্জা। নতুন লোকের সঙ্গে আলাপে নিজের মান রক্ষা করব কি করে, এই ছিল ভাবনা। যে অচেনা সংসারের সঙ্গে মাখামাখিও সহজ ছিল না, আর পথ ছিল না যাকে এড়িয়ে যাওয়ার, আমার মতো ছেলের মন সেখানে কেবলই হুঁচট খেয়ে মরত। আমেদাবাদে একটা পুরনো ইতিহাসের ছবির মধ্যে আমার মন উড়ে বেড়াতে লাগলো। জজের বাসা ছিল শাহিবাগে, বাদশাহী আমলের রাজবাড়িতে। দিনের বেলায় মেজদাদা চলে যেতেন কাজে। বড় বড় ফাঁকা ঘর হাঁ হাঁ করছে। সমস্ত দিন ভূতে পাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছি। সামনে প্রকাণ্ড চাতাল, সেখান থেকে দেখা যেত সাবরমতী নদী হাঁটু জল লুটিয়ে নিয়ে এঁকে বেঁকে চলেছে বালির মধ্যে। চাতালটার কোথাও কোথাও চৌবাচ্চার পাথরের গাঁথনিতে যেন খবর জমা হয়ে আছে বেগমদের স্নানের আমিরিয়ানার। কলকাতায় আমরা মানুষ, সেখানে ইতিহাসের মাথা তোলা চেহারা কোথাও দেখিনি। আমাদের চাহনি খুব কাছের দিকের বেটি সময়টাতেই বাঁধা। আমেদাবাদে এসে এই প্রথম দেখলুম চলতি ইতিহাস থেমে গিয়েছে। দেখা যাচ্ছে তার পিছন ফেরা বড় ঘরোয়ানা। তার সাবেক দিনগুলো যেন যক্ষের ধনের মতো মাটির নিচে পোঁতা। আমার মনের মধ্যে প্রথম আভাস দিয়েছিল ক্ষুধিত পাষাণের গল্পের। সে আজ কত শত বৎসরের কথা। নহবতখানায় বাজছে রোশন চৌকি দিন রাত্রে অষ্টপ্রহরের রাগিনীতে। রাস্তায় তালে তালে ঘোড়ার খুরের শব্দ উঠছে। ঘোড়সওয়ার তুর্কি ফৌজের চলছে কুচকাওয়াজ। তাদের বর্ষার ফলায় রোদ উঠছে ঝকঝকিয়ে। বাদশাহী দরবারের চারদিকে চলেছে সর্বনেশে কানাকানি ফুসফাস। অন্দরমহলে খোলা তলোয়ার হাতে হাবশি খোঁজারা পাহারা দিচ্ছে। বেগমদের হামামে ছুটছে গোলাপ জলের ফোয়ারা, উঠছে বাজুবন্ধ কাঁকনের ঝনঝনি। আজ স্থির দাঁড়িয়ে শাহিবাগ ভুলে যাওয়া গল্পের মতো। তার চারদিকে কোথাও নেই সেই রং, নেই সেই সব ধ্বনি। শুকনো দিন, রস ফুরিয়ে যাওয়া রাত্রি। পুরনো ইতিহাস ছিল তার হাড়গুলো বের করে। তার মাথার খুলিটা আছে, মুকুট নেই। তার উপরে খোলস মুখোশ পরিয়ে একটা পুরোপুরি মূর্তি মনের জাদুঘরে সাজিয়ে তুলতে পেরেছি, তা বললে বেশি বলা হবে। চালচিত্তির খাড়া করে একটা খসড়া মনের সামনে দাঁড় করিয়েছিলাম। সেটা আমার খেয়ালেরই খেলনা। কিছু মনে থাকে, অনেকখানি ভুলে যাই বলে এরকম জোড়াতাড়া দেওয়া সহজ হয়। 80 বছর পরে এসে নিজেরই যে একখানা রূপ সামনে আজ দেখা দিয়েছে, আসলের সঙ্গে তার সবটা লাইনে লাইনে মেলে না। অনেকখানি সে মন গড়া। এখানে কিছুদিন থাকার পর মেজদাদা মনে করলেন, বিদেশকে যারা দেশের রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারলে হয়তো ঘর ছাড়া মন আরাম পাবে। ইংরেজি ভাষা শেখবারও সেই হবে সহজ উপায়। তাই কিছুদিনের জন্যে বোম্বাইয়ের কোনো গৃহস্থ ঘরে আমি বাসা নিয়েছিলাম। সেই বাড়ির কোনো একটি এখনকার কালের পড়াশোনাওয়ালা মেয়ে ঝকঝকে করে মেজে এনেছিলেন তার শিক্ষা বিলেত থেকে। আমার বিদ্যে সামান্যই, আমাকে হেলা করলে দোষ দেওয়া যেতে পারত না। তা করেননি। পুঁথিগত বিদ্যা ফলাবার মতো পুঁজি ছিল না। তাই সুবিধে পেলেই জানিয়ে দিতুম যে কবিতা লেখবার হাত আমার আছে। আদর আদায় করবার ওই ছিল আমার সবচেয়ে বড় মূলধন। যার কাছে নিজের এই কবিয়ানার জানান দিয়েছিলেন, তিনি সেটাকে মেপে জুখে নেননি, মেনে নিয়েছিলেন। কবির কাছ থেকে একটা ডাক নাম চাইলেন, দিলেম জুগিয়ে। সেটা ভালো লাগলো তার কানে। ইচ্ছে করেছিলাম সেই নামটি আমার কবিতার ছন্দে জড়িয়ে দিতে। বেঁধে দিলুম সেটাকে কাব্যের গাঁথনিতে। শুনলেন সেটা ভোরবেলাকার ভৈরবী সুরে। বললেন, কবি, তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি।
এর থেকে বোঝা যাবে মেয়েরা যাকে আদর জানাতে চায় তার কথা একটু মধু মিশিয়ে বাড়িয়েই বলে, সেটা খুশি ছড়িয়ে দেবার জন্যেই। মনে পড়ছে তার মুখেই প্রথম শুনেছিলুম আমার চেহারার তারিফ। সেই বাহবায় অনেক সময় গুণপনা থাকত। যেমন একবার আমাকে বিশেষ করে বলেছিলেন, একটা কথা আমার রাখতেই হবে, তুমি কোনোদিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে। তার এই কথা আজ পর্যন্ত রাখা হয়নি, সে কথা সকলেরই জানা আছে। আমার মুখে অবাধ্যতা প্রকাশ পাবার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। আমাদের ওই বটগাছটাতে কোনো কোনো বছরে হঠাৎ বিদেশি পাখি এসে বাসা বাঁধে। তাদের ডানার নাচ চিনে নিতে নিতেই দেখি তারা চলে গেছে। তারা অজানা সুর নিয়ে আসে দূরের বন থেকে। তেমনি জীবনযাত্রার মাঝে মাঝে জগতের অচেনা মহল থেকে আসে আপন মানুষের দুটি, হৃদয়ের দখলের সীমানা বড় করে দিয়ে যায়। না ডাকতেই আসে, শেষকালে একদিন ডেকে আর পাওয়া যায় না। চলে যেতে যেতে বেঁচে থাকার চাদরটার উপরে ফুলকাটা কাজের পাড় বসিয়ে দেয়, বরাবরের মতো দিনরাত্রির দাম দিয়ে যায় বাড়িয়ে। যে মূর্তিকার আমাকে বানিয়ে তুলেছেন তার হাতের প্রথম কাজ বাংলাদেশের মাটি দিয়ে তৈরি। একটা চেহারার প্রথম আদল দেখা দিল, সেটাকেই বলি ছেলেবেলা। সেটাতে মিশেল বেশি নেই, তার মাল মশলা নিজের মধ্যেই জমা ছিল, আর কিছু কিছু ছিল ঘরের হাওয়া আর ঘরের লোকের হাতে। অনেক সময় এইখানেই গড়নের কাজ থেমে যায়। এর উপরে লেখাপড়া শিক্ষার কারখানা ঘরে যাদের বিশেষ রকম গড়ন পিটন ঘটে, তারা বাজারে বিশেষ মার্কার দাম পায়। আমি দৈবক্রমে ওই কারখানা ঘরের প্রায় সমস্তটাই এড়িয়ে গিয়েছিলাম। মাস্টার পণ্ডিত যাঁদের বিশেষ করে রাখা হয়েছিল তাঁরা আমাকে তড়িয়ে দেবার কাজে হাল ছেড়ে দিয়েছিলেন। জ্ঞানচন্দ্র ভট্টাচার্য মশাই ছিলেন আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ মশাইয়ের পুত্র, বিএ পাশ করা। তিনি বুঝে নিয়েছিলেন লেখাপড়া শেখার বাঁধা রাস্তায় এ ছেলেকে চালানো যাবে না। মুশকিল এই যে পাশ করা ভদ্রলোকের ছাঁচে ছেলেদের ঢালাই করতেই হবে, এ কথাটা তখনকার দিনের মুরব্বীরা তেমন জোরের সঙ্গে ভাবেননি। সেকালে কলেজে বিদ্যার একই বেড়াজালে ধনী অধনী সকলকেই টেনে আনবার তাগিদ ছিল না। আমাদের বংশে তখন ধন ছিল না, কিন্তু নাম ছিল, তাই রীতিটা টিকে গিয়েছিল। লেখাপড়ার গরজটা ছিল ঢিলে। ছাত্রবৃত্তির নিচের ক্লাস থেকে একসময় আমাদের চালান করা হয়েছিল ডিক্রুজ সাহেবের বেঙ্গল একাডেমিতে। আর কিছু না হোক, ভদ্রতা রক্ষার মতো ইংরেজি বচন সড়গড় হবে, অভিভাবকদের এই ছিল আশা। ল্যাটিন শেখার ক্লাসে আমি ছিলুম বোবা আর কালা। সকল রকম এক্সারসাইজের খাতাই থাকতো বিধবার থান কাপড়ের মতো আগা গোড়াই সাদা। আমার পড়া না করবার অদ্ভুত জেদ দেখে ক্লাসের মাস্টার ডিক্রুজ সাহেবের কাছে নালিশ করেছিলেন। ডিক্রুজ বুঝিয়ে দিয়েছিলেন পড়াশোনা করবার জন্যে আমরা জন্মাইনি, মাসে মাসে মাইনে চুকিয়ে দেবার জন্যেই পৃথিবীতে আমাদের আশা। জ্ঞানবাবু কতকটা সেই রকমই ঠিক করেছিলেন, কিন্তু এরই মধ্যে তিনি একটা পথ কেটেছিলেন। আমাকে আগাগোড়া মুখস্থ করিয়ে দিলেন কুমার সম্ভব। ঘরে বন্ধ রেখে আমাকে দিয়ে ম্যাকবেথ তর্জমা করিয়ে নিলেন। এদিকে রামসর্বস্ব পণ্ডিত মশাই পড়িয়ে দিলেন শকুন্তলা। ক্লাসের পড়ার বাইরে আমাকে দিয়েছিলেন ছেড়ে, কিছু ফল পেয়েছিলেন। আমার ছেলে বয়সের মন গড়বার এই ছিল মাল মশলা। আর ছিল বাংলা বই যাতা, তার বাজ বিচার ছিল না। উঠলুম বিলেতে গিয়ে, জীবন গঠনে আরম্ভ হলো বিদেশি কারিগরি। কেমিস্ট্রিতে যাকে বলে যৌগিক বস্তুর সৃষ্টি। এর মধ্যে ভাগ্যের খেলা এই দেখতে পাই যে গেলুম রীতিমতো নিয়মে কিছু বিদ্যা শিখে নিতে, কিছু কিছু চেষ্টা হতে লাগলো, কিন্তু হয়ে উঠল না। মেজ বৌঠান ছিলেন, ছিল তাঁর ছেলে মেয়ে, জড়িয়ে রইলুম আপন ঘরের জালে। স্কুল মহলের আশেপাশে ঘুরেছি, বাড়িতে মাস্টার পড়িয়েছেন, দিয়েছি ফাঁকি। যেটুকু আদায় করেছি সেটা মানুষের কাছাকাছি থাকার পাওনা।
নানা দিক থেকে বিলেতের আবহাওয়ার কাজ চলতে লাগলো মনের উপর। পালিত সাহেব আমাকে ছাড়িয়ে নিলেন ঘরের বাঁধন থেকে। একটি ডাক্তারের বাড়িতে বাসা নিলুম। তাঁরা আমাকে ভুলিয়ে দিলেন যে বিদেশে এসেছি। মিসেস স্কট আমাকে যে স্নেহ করতেন সে একেবারে খাঁটি। আমার জন্যে সকল সময়েই মায়ের মতো ভাবনা ছিল তাঁর মনে। আমি তখন লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ইংরেজি সাহিত্য পড়াচ্ছেন হেনরি মরলি। সে তো পড়ার বই থেকে চালান দেওয়া শুকনো মাল নয়। সাহিত্য তাঁর মনে, তাঁর গলার সুরে প্রাণ পেয়ে উঠত। আমাদের সেই মরমে পৌঁছত যেখানে প্রাণ চায় আপন খোরাক। মাঝখানে রসের কিছুই লোকসান হতো না। বাড়িতে এসে ক্ল্যারেন্ডন প্রেসের বইগুলি থেকে পড়বার বিষয় উল্টে পাল্টে বুঝে নিতুম। অর্থাৎ নিজের মাস্টারি করার কাজটা নিজেই নিয়েছিলুম। নাহুক থেকে থেকে মিসেস স্কট মনে করতেন আমার মুখ শুকিয়ে যাচ্ছে, ব্যস্ত হয়ে উঠতেন। তিনি জানতেন না ছেলেবেলা থেকে আমার শরীরে ব্যায়াম হবার গেট বন্ধ। প্রতিদিন ভোরবেলায় বরফ গলা জলে স্নান করেছি। তখনকার ডাক্তারি মতে এরকম অনিয়মে বেঁচে থাকাটা যেন শাস্ত্র ডিঙিয়ে চলা। আমি ইউনিভার্সিটিতে পড়তে পেরেছিলাম 3 মাস মাত্র, কিন্তু আমার বিদেশের শিক্ষা প্রায় সমস্তটাই মানুষের ছোঁয়া লেগে। আমাদের কারিগর সুযোগ পেলেই তার রচনায় মিলিয়ে দেন নূতন নূতন মাল মশলা। 3 মাসে ইংরেজের হৃদয়ের কাছাকাছি থেকে সেই মিশেলটি ঘটেছিল। আমার উপরে ভার পড়েছিল রোজ সন্ধেবেলায় রাত 11টা পর্যন্ত পালা করে কাব্য নাটক ইতিহাস পড়ে শোনানো। ওই অল্প সময়ের মধ্যে অনেক পড়া হয়ে গেছে। সেই পড়া ক্লাসের পড়া নয়, সাহিত্যের সঙ্গে সঙ্গে মানুষের মনের মিলন। বিলেতে গেলাম, ব্যারিস্টার হইনি। জীবনের গোড়াকার কাঠামোটাকে নাড়া দেবার মতো ধাক্কা পাইনি। নিজের মধ্যে নিয়েছি পূর্ব পশ্চিমের হাত মেলানো। আমার নামটার মানে পেয়েছি প্রাণের মধ্যে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা, 4র্থ এবং শেষ পর্ব। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।